দেওয়া লাগবে। ভাই আস্তে আস্তে আস্তে। আয়োজকবৃন্দ, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য। বাংলাদেশের সংস্কৃতির আলোচনা যখন হয় তখন দুঃখজনকভাবে আমরা এটাকে আলাদা করবার মতো কোনো উপকরণ আমাদের মাঝে দেখতে পাই না। এবং দুঃখজনকভাবে হলো সত্য যে বাংলাদেশে সংস্কৃতি বলতে যা বোঝানো হয় সেটা খুব একটা ন্যারো এন্টারটেনমেন্ট, বিনোদন আকারে প্রকাশিত হচ্ছে। কালচার এবং এন্টারটেনমেন্টের মধ্যে যে একটা ফারাক আছে এটাই কখনো আমাদেরকে বোঝানো হয় নাই, শেখানো হয় নাই। নাচ, গান, যাত্রা, থিয়েটার, আবৃত্তি, আমাদের ফিল্ম, যে টোটাল ইন্ডাস্ট্রি যেটা আছে এটা হচ্ছে আসলে একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, একটা বিনোদন ইন্ডাস্ট্রি। তাহলে কালচার কোনটা, সংস্কৃতি কোনটা? গানের কথাটা হচ্ছে সংস্কৃতি, সিনেমার স্ক্রিপ্টটা হচ্ছে কালচার। আপনি যে থিয়েটারটা করছেন এই থিয়েটারের মধ্য দিয়ে আপনি এই জাতি, এই আমার এই জনগণের হাজার বছরের লড়াই আপনি আসেন, সেটা হচ্ছে আমার সংস্কৃতি, আমার কালচার। কিন্তু বাংলাদেশে যে আমাদেরকে গত 5 দশক ধরে নাটক, সিনেমা এবং গান, কবিতার মধ্য দিয়ে সংস্কৃতি এবং বিনোদন আকারে যা খাওয়ানো হয়েছে এটার সাথে এই মাটি, এই মানুষের, এই জনগণের শত শত হাজার বছরের যে লড়াই ছিল, আমার বিশ্বাস, আমার যে চালিত জীবন আচরণ, আমার যে কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা, আমার অত্যাচার, নির্যাতন, আমার উপনিবেশের শাসন, আমার ব্রিটিশ বিরোধী আজাদীর আন্দোলন, এই সবকিছু মিলিয়ে যে আমার জীবন, আমি হয়ে ওঠা, এই আমাদের হয়ে ওঠার যে আইডেন্টিটি ফর্মেশন, এই যে কালচারাল জায়গাটা, এইটা স্যাডলি বাংলাদেশে আমরা গত 53 বছরে দেখি নাই। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের নিজস্ব ভাষা নাই, আমাদের ভাষার গোড়া সংস্কৃত থেকে এসছে, এটা সত্য না। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের বঙ্কিম এবং অন্যরা লিখেছেন যে আমাদের ইতিহাস নাই, শরৎরা বলেছেন আমাদের ইতিহাসটাকে লিখতে হইবে। তাহলে আমার 800 বছরের ইতিহাস কোথায় গেল? যারা ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান এবং হিস্টোরিয়ান আছেন, ডক্টর শশী থারুর, তার একটা বিখ্যাত বই আছে দি ইনগ্লোরিয়াস এম্পায়ার। তিনি ব্রিটিশ কলোনিয়াল রুলের হিস্ট্রি টেনে বুঝিয়েছেন যে 1700 সালে যখন এখানে মোগল এম্পায়ার শাসন করেছিল তখন সারা দুনিয়ার গ্লোবাল জিডিপি 27 থেকে 28% উৎপাদিত হতো এই মোগল ইন্ডিয়াতে। এবং এই মোগল ইন্ডিয়ার যে 11টা প্রভিন্স ছিল, এই প্রভিন্সের ভিতরে সবচেয়ে ধনী ওয়েলদি প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল। এবং এই বেঙ্গল বলতে আজকে বোঝা যাচ্ছে যে বৃহত্তর সুবা বাংলা যেটাকে বলে, শামসুদ্দিন ইলিয়াস সাহেব বাংলা। আজকে বাংলাদেশ, পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা সবকিছু মিলিয়ে। তাহলে এই যে আমার 1700 সালে যেই বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল, গ্লোবাল জিডিপি 13%, 14% প্রডিউস করতো বাংলার আর্টিসানরা। এই যে আর্টিসান আজকে হ্যান্ডক্রাফট যে দোকান দেখলাম, এই আর্টিসানরা তৈরি করতো। আমাদের যে মসলিন ছিল, যে একটা দিয়াশলাইয়ের বক্সের ভিতরে একটা মসলিনের শাড়ি ঢুকানো যেত, একটা শুয়ের ফুটা দিয়ে একটা মসলিন বের করে নিয়ে আসা যেত। It was such a highly technical, professional that we had in the 13th, 14th and 15th century onwards. তাহলে আমার ইতিহাস নাই বলা হচ্ছে যে আমি সারা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, আমার এখানে মানুষ চুরি করতে এসছে। ইউরোপের থেকে সাদা মানুষগুলো অভাবে, অনটনে, দুর্ভিক্ষে পড়ে চুরি ডাকাতি করবার জন্য বেঙ্গলে আসতো। ডাকাত দল ছিল বেঙ্গলে, যারা কলোনিয়াস্ট হিসেবে আসছে, সেই ভাস্কো দা গামার মতো যারা সারা দুনিয়াতে ডাকাতি করতে বেরিয়েছে, এরকম নৌকায় করে করে, লঞ্চে করে করে, শিপে করে করে ডাকাতি করতে আসতো বেঙ্গলে। লর্ড ক্লাইভ যখন পলাশীর প্রান্তরে বিজয়ী হলেন 1757 সালে, পরের দিন উনি ভাবছিলেন যে আমি নদিয়া, মুর্শিদাবাদে যদি ঘোড়া নিয়ে যাই, আমি ধারণা করছি আমাকে হয়তো বাংলার জনগণ পিষে ফেলবে। উনি 1757 সালের 24-25 জুন বিজয়ের পরের দিন যখন নদিয়া এবং মুর্শিদাবাদে ঘোড়া নিয়ে গেছেন, উনি দেখলেন আগের দিনের মতো কিষানি খেতে চাষ করছে,
তিনি দেখলেন আগের দিনের মতোই যিনি জাল ধরে মাছ ধরছিলেন তিনি মাছ ধরছে, তিনি আগের দিনের মতোই দেখলেন কৃষক ফসল তুলছে এবং একজন সাদা দেবদূতের কাছে তাদের যে মানে মানে অর্ঘ্য দেওয়ার মতো করে তার ফসল তুলে দিচ্ছিল। জগৎ শেঠ, অভিজাত এবং রায়দুল্লভরা প্যান্ট খুলে দিয়ে ভরা সোনা দিয়ে ওনার মুকুট সাজিয়ে দিয়েছে এবং লর্ড ক্লাইভ যখন লুট করে ব্রিটেনে ফিরে যায়, কলকাতা, মুর্শিদাবাদ আর নদিয়া থেকে দুটো জাহাজ শুধু সোনা ভরে নিয়ে গেছে 1757 সালে। সে অঞ্চলের মানুষ 1777 সালে দুর্ভিক্ষ দেখেছে। সে অঞ্চলের মানুষ 190 বছরের কলোনির পরে 1943 সালে বেঙ্গল ফ্যামিলি দেখেছে। পুরো বাংলার 1/3 পিপল জাস্ট ওয়াইপড অফ দ্য ম্যাপ। 3.5 কোটি মানুষ মারা গেছে অভাবে, অনটনে। আপনি যদি 43-এর সেই দুর্ভিক্ষের ভিডিও দেখেন, সাদা মানুষরা মুরগি আর মানুষকে, বাংলার মানুষকে আদার দিচ্ছিল একসাথে। মুরগি, কুকুর এবং বাংলার মানুষ একসাথে বসে, সাদা মানুষের উঠানে বসে, কলকাতায়, মুর্শিদাবাদে, উইলিয়াম ফোর্টে বসে আদার দিচ্ছিল বাংলার মানুষকে। আমার ইতিহাস হচ্ছে আমার সংস্কৃতি সবচেয়ে মোদ্দা উপকরণ, অথচ সেই জাতির তরুণরা ইতিহাস থেকে অ্যাবসলিউটলি ডিসকানেক্টেড। তারা ইতিহাস জানে না। তারা যতটুকু লন্ডন ছেড়ে, তারা যতটুকু ওয়াশিংটন বোঝে, তারা যতটুকু ব্রিটিশের বাচ্চার খাবার দাবার বোঝে, ও চামচ দিয়ে খায় কেন সেটা যেহেতু বোঝে, সে তার পোশাককে ভালোবাসে কিন্তু লঙ্গিকে ঘৃণা করে। সে যা কিছু সাদা, আমার দেশে দেখবেন যে লাউটা বড় হয়, এই লাউটাকে কৃষক বিলাতি লাউ বলে। যে ইন্দুরের রংটা হলো সাদা, ওরে বিলাতি ইন্দুর বলে। যে কুমড়াটা সাইজে বড় হয়, ওরে বিলাতি কুমড়া বলে। আমার টাইগারকে নিজের বাংলার বাঘ বলতে পারে না, ওর নাম দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। মানে ব্রিটিশের রানীর বাচ্চা মনে হয় ওরে বাংলায় জন্ম দিয়ে গেছে। তাহলে যা কিছু আপনার গৌরব, এটা সেটা আপনি অনুভব করতে পারেন না। এটাই হচ্ছে ঔপনিবেশিক শাসনের সবচেয়ে বড় হীনমন্যতা। এবং কালচার মানে হচ্ছে এটা যে আপনি ইতিহাস জানেন না। কালচার মানে এটা না যে আপনি কার গান শোনেন এবং কার গান শোনেন না। আমরা যখন ইংরেজিতে কালচার বলি, দিস ইজ এ ভেরি কালচার জেন্টলম্যান, এই কালচার জেন্টলম্যানের মধ্যে বোঝানো হয় না যে আপনি রবীন্দ্রসঙ্গীতের পূজা করতে জানেন কিনা, আপনি শরতের আনন্দমঠ করেছেন কিনা, আপনি গীতাঞ্জলি পড়েছেন কিনা, এটা বোঝানো হয় না। কালচার বলতে বোঝানো হয় আপনি কতটুকু ভদ্র, সভ্য, আপনার ইতিহাস, আপনার মাটি, মানুষের গায়ের ঘামের সাথে আপনি কতটুকু কানেক্টেড, আপনার কৃষককে আপনি কতটুকু ভালোবাসতে জানেন। কিন্তু আজকের এই উৎসবের মধ্য দিয়ে যেটা এই আয়োজকরা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে যে আমার রুটসে ফিরে যেতে হবে। আমি সবাইকে, তরুণদেরকে অনুরোধ করবো অ্যালেক্স হেনরির রুটস বইটা পড়ার জন্য, অথবা মুভিটা দেখেন কিভাবে নতুন করে মনোজাগতিক একটা জাগরণ দরকার। বাংলাদেশের তরুণদের একটা রেনেসাঁ দরকার। যদি সত্যি সত্যি আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই, বাংলাদেশ দুয়ের যে স্বপ্ন ছিল, সংস্কার, বন্দোবস্ত, পরিবর্তনের যে রূপান্তরের কথা আমরা বারবার বলেছি, আমাদের 1700 শহীদরা রক্ত দিয়ে আখর করে করে দেয়ালে দেয়ালে যে বাংলাদেশের কথা বলে গেছে, সেই বাংলাদেশ শুধু সম্ভব হবে যেদিন বাংলাদেশের তরুণরা 1757 বুঝবে, যেদিন বাংলাদেশের তরুণরা 1753 বুঝবে, 1793 বুঝবে, 19 শতাব্দীর 1921 সাল বুঝবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, এটা ইতিহাসের একটা কালচারাল ফাইট। অর্থাৎ সেই জায়গা থেকে তরুণদেরকে নতুন করে কালচার এবং এন্টারটেনমেন্টকে ডিফাইন করতে হবে, ওন করতে হবে, এবং আমার যা কিছু আমার তাকে নতুন করে আবার মূল্যবোধকে ধারণ করে প্রেজেন্ট করতে হবে। আজকের ঘুরি উৎসব ঢাকার পুরাতন আমলের যে উৎসব, সেটা হচ্ছে সেই মোগল আমলের জাহাঙ্গীরের 400 বছর পুরাতন যে রাজধানী ঢাকা, তার একটা উৎসব। এটাকে আমরা সেলিব্রেট করব আমাদের মতো করে, আমাদের অনুষঙ্গ দিয়ে, আমাদের মূল্যবোধকে ধারণ করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বন্দোবস্তের রূপান্তরের অন্যতম অনুষঙ্গ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।